আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা ডিলোশন অর্থাৎ কেস টেকিং বিষয়ে ক্লাস নিচ্ছি। আমাদের আজকের সাবজেক্ট হলো ডিলোশন। ডিলোশন মানে হলো ভ্রান্ত ধারণা। একটা মানুষ যে স্বাভাবিক যে চিন্তা করে, চিন্তা করা উচিত, সেই চিন্তাটা যদি অস্বাভাবিক হয়, তার কথাটা যদি অস্বাভাবিক হয়, এটাকে আমরা ডিলোশন হিসাবে বিবেচনা করতে পারি। তো এই ডিলোশন আমরা 5টা পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। গত সপ্তাহে প্রথম পর্বটা হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব। পরপর 5টা পর্বে ডিলোশন আলোচনা করব, এবং ডিলোশনের ক্লাসগুলো যদি আপনারা ঠিকমতো করেন তাহলে মাইন্ড বুঝতে পারবেন। অর্থাৎ মাইন্ডের সবচেয়ে বড় সাবজেক্ট হলো ডিলোশন। অর্থাৎ যদি আরো একটু বিস্তারিত বলি, সবচেয়ে জটিল মানে অর্থাৎ মানসিক ট্রিটমেন্ট বা মাইন্ড কেস টেকিং এর মধ্যে সবচেয়ে জটিল, সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ডিলোশন। তো এই সাবজেক্ট গুলো গত ক্লাসেও আমি আলোচনা করেছি, আমরা কি কি পড়ব। আজকেও আমি সেই সেম আলোচনাটা, ভূমিকাটা দিব যে আমরা কি কি পড়ব। মূলত এই বিষয়গুলো যদি আমরা বারে বারে চর্চা না করি যে আমি কি পড়বো বা কিভাবে পড়বো, এই বিষয়টা বারবার চর্চা না করলে কিন্তু আম, আমরা ভুলে যাব যে আসলে ডিলোশন বিষয়টা কি। তো সেই ধারাবাহিকতায় আমি ডিলোশনটা সামনে নিয়ে এসেছি। ডিলোশনের যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলো আমরা পড়বো এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ডিলোশনের প্রথমেই আছে কি, মূলত ডিলোশনের সাধারণ বৈশিষ্ট্য সমূহ, এই বিষয়গুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। সময় সংক্রান্ত ডিলোশন, স্থান সংক্রান্ত ডিলোশন, মাত্রা সংক্রান্ত ডিলোশন, তারপর শরীর বৃত্তীয় ডিলোশন অর্থাৎ শরীর সংক্রান্ত, শরীর বেড়ে গেছে বা কমে গেছে বা শরীর বিভক্ত হয়ে গেছে, শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, শরীর শারীরিক গঠন, এই বিষয়গুলো নিয়ে আমাদের অস্বাভাবিক চিন্তা চেতনা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের এই অস্বাভাবিক চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাগুলোকে যে ডাক্তার যত ভালো ধরতে পারবে, সে কিন্তু ঔষধের মেন্টাল স্টেটে গিয়ে পৌঁছাতে পারবে। হুম, আমরা সেই বিষয়টা আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। আরেকটা জিনিস মনে রাখবেন যে আম, অর্থাৎ মূল্যবান পড়াগুলো কিন্তু মজা লাগে না। মূল্যবান পড়াগুলো কি হয়, একটু সাপোসা টাইপের হয়। হ্যাঁ, যেমন আপনি যদি আহ, উম, মানে অঙ্কের সূত্রগুলো শিখতে চান, বীজগণিতের সূত্রগুলো শিখতে চান, হুম, তো সূত্র শিখার মধ্যে কোনো মজা নাই। তো এই সূত্রগুলো প্র্যাকটিস করার পর একটা সময় যদি আপনি সমাধান করতে পারেন, অঙ্কের সমাধান করতে পারেন, এই সমাধান করার পরে গিয়ে মজা। হুম, এখন আমি আপনাদেরকে যা শিখাচ্ছি এগুলো হলো সূত্র, একরকম সূত্র। তো এই সূত্রগুলোর মধ্যে আপনারা মজা পাবেন না। হ্যাঁ, তো মজা মজা পাবেন মানে কোথায়, যার একটু কম আক্কল আছে বা কম জ্ঞানী মানুষ যখন আপনাকে পড়াইতে আসবে, তারা খুব মজা দিয়ে দিয়ে পড়াবে, অর্থাৎ এই একটু গল্প করবে, গল্পের মধ্যে আম, মানে একটু রস দিবে, হ্যাঁ, দিয়ে আপনার আপনার সময়টা নষ্ট করবে। হ্যাঁ, মৌলিক পড়ার মধ্যে কিন্তু থাকে না, মজা থাকে না। তো যারা মজার জন্য পড়েন তারা ম্যাথ আমেরিকা পড়েন এবং বিভিন্ন রকম চাপাবাজ ডাক্তারদের চাপা শুনতে শুনতে নিজেও একটা সময় পরে গিয়ে হয়ে যাবেন, বোরিং হয়ে যাবেন। 20 বছর লেখাপড়া করে বলবেন আমি কিছুই শিখি নাই। হুম, কিন্তু এটাও একটা চাপার অংশ। তো সেই ধারাবাহিকতায় আপনারা যে মৌলিক সাবজেক্ট গুলো আজকে শিখতে যাচ্ছেন, এই মৌলিক সাবজেক্টের দিকে একটু লক্ষ্য রেখে কেউ ঘুমাবেন না। দ্বিতীয়ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যৎ আপনাদের সুন্দর হবে। তো তাহলে আহ, ভ্রান্ত ধারণা বা ডিলোশনের সাবজেক্ট গুলো আবার একটু বলি। সাধারণ বৈশিষ্ট্য, সময় সংক্রান্ত ভ্রান্ত চিন্তা, চিন্তা ধারণা, স্থান সংক্রান্ত ভ্রান্ত চিন্তা, মাত্রা সংক্রান্ত ভ্রান্ত চিন্তা বা ধারণা,
শরীর সংক্রান্ত বা শরীর বর্ধিত হয়ে গেছে, কমে গেছে, বিভক্ত হয়ে গেছে, শরীরের রং, শরীরের গঠন, এই বিষয় সংক্রান্ত ভ্রান্ত চিন্তা। সংবেদনশীলতা, সংবেদন কি? যেমন আমরা শব্দ শুনতে পাই, অর্থাৎ অনুভূতি। তো অনুভূতির যেমন সাউন্ড, স্পর্শ, চিত্র, চিত্র মানে আমরা আমরা যা দেখি এই সবকিছু চিত্র। হুম। তারপর স্বাদ, গন্ধ, এই যে পাঁচটা সাবজেক্ট, পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় সংক্রান্ত ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত ধারণা, ভ্রান্ত সবকিছু। হ্যাঁ। পরিবর্তনশীল উপলব্ধি, পরিবর্তনশীল উপলব্ধি বলতে আমরা কি বুঝি? অর্থাৎ কোনো কিছু পরিবর্তন হয়ে যাওয়া। হ্যাঁ। তারপরে সংবেদন শক্তি, অবস্থান ও গতি, কর্ম বা কার্যক্রম, আবেগ, নিজের ব্যক্তিত্ব বা পরিচয়, নৈরাশ্যবাদিতা, কম আত্মসম্মান বোধ, এটাও একরকম ডিলুশন। অধিক আত্মসম্মান বোধ, এটাও আরেক রকম ডিলুশন। অন্যদের থেকে শত্রুতার উপলব্ধি, পরিবার ও বন্ধু, অন্য ব্যক্তি, প্রাণী, ধর্মীয়, অলৌকিক, কাল্পনিক, শারীরিক সমস্যা, এই সবগুলো বিষয় নিয়ে আমরা 5 পর্বে আলোচনা করব। তো 5 পর্বের মধ্যে আজকে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব স্পেস। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সাধারণ বৈশিষ্ট্য এবং সময়। আজকে আলোচনা করব স্পেস এবং মাত্রা। স্পেস কি জিনিস? স্পেস হলো তো স্থান, কোন জিনিসের স্থান। আমি যে একটা চেয়ারে বসে আছি, এই চেয়ারটা একটা স্পেস। আমার সামনে যে টেবিল রয়েছে, এই টেবিলটা একটা, টেবিলের উপরে আমি মোবাইলটা রেখেছি, তাহলে এই টেবিলের উপরে যখন আমি মোবাইলটা রেখেছি, টেবিলটা একটা স্পেস। হুম। তো আর মোবাইল হলো অবজেক্ট, অর্থাৎ যেই স্থানে কোনো কিছু ঘটানো হয় সেই স্থানটাকে বলা হয় স্পেস। হুম। আহ, তো এই স্পেস কি রকম হতে পারে, বা স্পেস নিয়ে কি ধরনের ডিলোশন হতে পারে, এই এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আবারও, যে এগুলো অঙ্কের সূত্রের মতো। এই সূত্রগুলো যখন আপনি ভালোভাবে শিখবেন, তখনই আপনি মানুষের মন, মাইন্ড, চিন্তা, চেতনা, ধারণা, এই বিষয়গুলো নিয়ে আপনি খুব ভালো কেস টেকিং করতে পারবেন, এবং ভালো চিকিৎসক হতে পারবেন। হুম। আহ, আহ, যদি শুধু ম্যাথমেটিকা পড়েন, ম্যাথমেটিকা পড়লে একটা সময় পরে গেলে গেলে গিয়ে কিন্তু হেরে যাবেন। হ্যাঁ। একটা সময় পরে গিয়ে আপনি আর মানে খেই হারিয়ে ফেলবেন কোন দিকে যাব। এবং এটা বাস্তব সত্য। যদি আল্লাহ পাক আপনাদেরকে বুঝ দেয়। কফিন বা মুদ্দারের খাটে শুয়ে আছে, শু- এই বিষয়টা কি? এখানে স্পেস বলতে কি বুঝাইছে? ডিলোশন বেয়ার ইন লাইং অন এ। এখন সে শুইছে নিজের খাটে, অর্থাৎ আমরা যে খাটে ঘুমাই এই খাটে সে শুইছে, কিন্তু সে বলতেছে আমি তো মরা মানুষের খাটে শুইছি, বা বিয়ারে শুইছি। অর্থাৎ যে যে খাটে আম, মানুষ মারা যাওয়ার পরে যে খাটে শোয়ানো হয় বা যে কফিনে রাখা হয়, সেই রকম একটা কিছু সে ফিল করে, যে রাতে শুইলে তার কাছে মনে হয় যে সে কফিনের ভিতরে আছে, বা কবরের ভিতরে, বা মরা মানুষের খাটের মধ্যে সে শুয়ে আছে। এমনটা তার মধ্যে যদি ফিলিং হয়, তাহলে এই ফিলিংটা যদি সে যদি বলে যে সত্যি সত্যি বিশ্বাস করে যদি বলে, তাহলে ডিলোশন। ডিলুশনের পার্সন কিন্তু কখনো বলবে না আমার মধ্যে ফিলিং হচ্ছে। ডিলুশন পার্সন বলবে যে আমি খাটের মধ্যেই শুয়ে থাকি। হুম। এইরকম, আমি রাতে যখন ঘুমাই, রাতে ঘুমাইলে তো মরার মতে, আমি মরার খাটেই শুয়ে থাকি। এইভাবে এমন ভাবে কথা বলবে, আপনার কাছে মনে হবে সে আধ্যাত্মিক কথাগুলো বলতেছে। কিন্তু এই কথাগুলো যদি সে বারে বারে বলে এবং বারে বারে এই কথাগুলো আওড়ায় এবং কোনো ঘটনা প্রসঙ্গে এই কথাগুলো সে বলে, তখন আপনি এটাকে ডিলোশন হিসেবে বিবেচনা করবেন, এবং এই 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 সিমটমটাকে আপনারা বিবেচনায় নিয়ে ঔষধ দিবেন। হুম। তো আমরা এই ডিলোশনের ক্ষেত্রে প্রথমে আসি যে রেপার্টরি থেকে আমি কিভাবে ওষুধটা খুঁজে বের করব। হ্যাঁ।
আমি রেপার্টরিতে যাচ্ছি, আমাদের সফটওয়্যার। আমি মাইন্ড অধ্যায়েই আছি, মাইন্ড অধ্যায়ে ডিলুশন খুঁজে বের করি। ডিলুশন, ইমাজিনেশন, এখানে এসে আমি যখন দিলাম তখন এই দুইটা ওষুধ রয়েছে, অ্যানাকর্ডিয়াম আর ক্যানাবিস ইন্ডিকা। এই দুইটা ঔষধ সে মনে করে মুদ্দারের খাটে শুয়ে আছে, তাকে সন্ন্যাসে যেতে হবে। কোনো একজন পার্সন যদি মনে করে যে তাকে সন্ন্যাসে যেতে হবে, এখন হিন্দু ধর্মের হলে সে কি করবে? হিন্দু ধর্মের হলে সে মঠ বা প্যাগোডায় যারা সন্ন্যাস ব্রত পালন করে, বিয়ে করে না, কোনো একটা আশ্রমে থাকে, সেই এবং যে যা দেয় খায়, ভিক্ষে করে, মানে একটা একটা সন্ন্যাস ব্রত। তো এই হিন্দু ধর্মে হলে এটা। মুসলিম ধর্মে সন্ন্যাস, মুসলিম ধর্মে হলে বিভিন্ন মাজারে যাবে, মাজারেই থাকবে। হ্যাঁ, তার ঘর বাড়ি বলতে কিছু নাই, সে যেখানে রাত সেখানেই কাজ, কেউ কিছু দিলে খায়, না দিলে না খায়। এইটা একটা একটা স্টেজ। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা মেন্টাল স্টেট। তাহলে এই স্টেটটার জন্য কি ঔষধ রয়েছে? এইরকম যারা মাজারে পড়ে থাকে তাদেরকে কিন্তু আপনি এই জিনিসটা, এই সিমটমটা আপনারা কিন্তু নিতে পারবেন। তাহলে আমরা ডিলোশন চ্যাপ্টারে গিয়ে কনভেন্ট যদি আমরা লিখি তাহলে কিন্তু পেয়ে যাব। আহ লেক ডি ফ্লোর, আর হলো আহ বসওয়েলিয়া সারাউটা, সারাটা। এই এই মেডিসিনটা আমরা হয়তো পারবো না, কিন্তু ল্যাক ডি ফ্লোর ফার্স্ট গ্রেডে এই মেডিসিনটা রয়েছে। অর্থাৎ যারা মনে করে যে সন্ন্যাসে যেতে হবে। হুম, একটা হলো আম, মানে তার পরিবেশে আছে, যেমন তার বাবা মা সবাই আহ পীর ভক্ত বা মাজার ভক্ত বা হিন্দু ধর্মের ওইভাবে তারা ভক্ত, তাদের তাদের গুরুজির ভক্ত। তো সেখানে যাওয়া আসা করতে করতে একটা সময় পরে সেখানে প্রেম হয় এবং সেই জায়গাটাতে থেকে যায়। এটা হলো একটা বিষয়। হ্যাঁ, আরেকটা বিষয় হলো তার ভিতর থেকে উদ্রেক হয় যে আমি এই ঘরে থাকবো না। হ্যাঁ, কি করব? ঘরে থাকবো না, তাহলে কি করব? এই ঘর বাড়ি দিয়ে আমার কিছু হবে না, আমি সন্ন্যাসে চলে যাব। এখন এই সন্ন্যাসটা হয়তো মাজারেও যাইতে পারে, মাজারে না গিয়ে তার তার মানে তার চেতনার ভিতরে যদি মাজারটা না থাকে, তাহলে সে ভবঘুরে হয়ে যেতে পারে। সন্ন্যাসের আরেকটা কিন্তু ভবঘুরে, যেখানে দিন যেখানে রাত সেখানেই কাত। হ্যাঁ, এবং তাকে যদি কিছু প্রশ্ন করা হয় সে কিন্তু আম, অনেক সময় ইন্টেলেকচুয়াল উত্তর দিবে এবং খুব ভালো ভালো কথা বলবে। আপনার কাছে মনে হবে যে সে আম, এখন ঘরের বাইরে কেন, সে ঘরে তার সুন্দর জীবন যাপন সে করছে না কেন? করছে না কারণ তার একটা তার সিরা। হুম, এবং সে কিন্তু আধ্যাত্মিক পুরুষ হয়ে যায়নি, তার একটা তার সিরা বলেই সে এরকম সন্ন্যাস জীবনকে বেছে নিয়েছে। হ্যাঁ, এবং তার ভিতর থেকে এই বিষয়টা জাগ্রত হয়েছে। তো হয়েছে এটা একটা মানসিক স্টেট, এবং এই স্টেট গুলো কিন্তু আপনারা ধরতে পারবেন। হুম, আমি গত ক্লাসে অর্থাৎ গত মঙ্গলবার বলেছিলাম যে আমরা এই প্রত্যেকটা স্টেট গুলো পড়বো, পড়ার পর আপনার নিজের মধ্যে কি কি আম, কি বলে ডিলুশন আছে। প্রত্যেক মানুষের মধ্যে কম বেশি কিছু ডিলুশন থাকে। হ্যাঁ, তো এই যে ডিলুশনের কারণে সমাজ, মানে সমাজ তাকে মানে অস্বাভাবিক মনে করে, সেটাকে আমরা অস্বাভাবিক এবং চিকিৎসাযোগ্য মনে করি। হ্যাঁ, আর কিছু কিছু ডিলুশন চিকিৎসাযোগ্য না, সামাজিক ভাবে সে অস্বাভাবিক বিষয়ও না, কিন্তু এটা ডিলোশন। এটা চিকিৎসার জন্য সিমটম হিসেবে কাজ করে, যে আমরা তার এটা ছিল সিমটম হিসেবে নিলাম,
নিয়ে আমরা এটাকে ঔষধ নির্বাচনের জন্য কাজ করলাম। আচ্ছা। uh, Mind delusion corners of the houses, walking in the street so that he fears he will run against them while, অর্থাৎ যখন সে রাস্তায় হাঁটে বা রাস্তার হাঁটার সময় মনে হয় বাড়ি ঘরের কোণাগুলো তার সাথে সাথে এগিয়ে যাচ্ছে, এবং এই যে এগিয়ে যাচ্ছে এই জন্য সে ভয় পায়। হুম। আহ, তাহলে এই এই যে বিষয়টা দেখেন, রোগী কিন্তু এটা 100% বিশ্বাস করে আপনাকে বলবে। হ্যাঁ। যে আমি যখন হাঁটি আমার সাথে সাথে কিন্তু এই এই বাড়ি ঘরগুলো হাঁটে, এই কোণাগুলো আমার পিছে পিছে হাঁটতে থাকে, প্রত্যেকটা ঘরের কোণাগুলো আমার পিছে পিছে হাঁটতে থাকে, এইরকম সে ফিল করবে। আবার তাকায় দেখবে যে না, জায়গা মতোই তো আছে। কিন্তু সে যখন হাঁটতেছে ফিল করতেছে যে তার পিছন দিয়ে বাড়িগুলো হাইটে হাইটে আসতেছে, বাড়িগুলো তার পিছন দিয়ে দিয়ে আসতেছে, কোণাগুলো লম্বা হয়ে তার পিছনে পিছনে আসতেছে। এই যে একটা ফিল, এই ফিলটার কারণে সে ভয় পাবে, এবং ভয়টা মাঝে মধ্যেই অন্যদের সাথে, অর্থাৎ তার একেবারে নিকটজনের কাছে সে এই ভয়টাকে এই করবে, বর্ণনা করবে। তো বর্ণনা করলে আমরা রোগীর এই স্টেটটাকে ধরতে পারবো, এই স্টেটটাকে ধরে আমরা ঔষধ সিলেকশন করতে পারবো। আচ্ছা, দূরত্ব সম্পর্কিত ধারণা, তাহলে স্পেসের মধ্যে আরেকটা হলো দূরত্ব, ডিলোশন, ডিস্টেন্স অফ। এখানে ডিস্টেন্সের কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি, এখানে কি ডিস্টেন্স। তো ডিস্টেন্স সংক্রান্ত, দূর সংক্রান্ত বা আহ, দূরত্ব সম্পর্কিত ধারণা, দূরত্ব সম্পর্কিত ধারণা কিরকম? ওই অনেক দূরে একটা আম, রাজা থাকে, আগের দিনের যে রাজা ছিল সেই রাজা এখনো থাকে, কিন্তু আহ সে রাজা এখন কিন্তু কারোর সাথে দেখা দেয় না, অনেক দূরে থাকে। অর্থাৎ দূরে কিছু, ডিস্টেন্সে কিছু আছে, ডিস্টেন্সে বা দূরে কিছু আছে, এমন কিছু তার মধ্যে সে সে পোষণ করতে থাকে, ধারণাটা তার ভিতরে নিয়ে রাখে। হ্যাঁ। এই ব্যাপারটুকু, এখন সে এই মানুষটার এইটুকু সমস্যা আছে মানসিক ভাবে, আর বাকি সব ঠিকঠাক আছে, সে ঘরে সব কাজ করে, সব জায়গায় সে এক্সপার্ট, সব জায়গায় সে সফল এবং একজন সফল মানুষ। কিন্তু সমস্যা এটুকু যে তার মধ্যে একটা ধারণা যে দূরে কিছু একটা আছে। হ্যাঁ। কোনো একটা সাবজেক্ট নিয়ে সে বলবে, বারবার বলবে। আচ্ছা, গাড়ি উঁচু স্থানে উঠছে এমনটা বলে অথচ রাস্তা সমতল। কেউ যদি গাড়ি চালায় যে, হ্যাঁ, গাড়ি যেমন আমাদের ঢাকার রাস্তা হলো সমতল, তো ঢাকার রাস্তাগুলোতে সে গাড়ি চালাচ্ছে, তার কাছে যদি এরকমটা সে যদি বলে যে আমার গাড়ি তো উপরের দিকে উঠতেছে, উপরের দিকে কিরকম, টিলাতে উঠলে যেরকম বা সেতুতে উঠলে যে এরকম ফিলিং হওয়া, তার কাছে যদি এরকম ফিলিং হয় এবং এই ফিলিংটাকে যদি সে বিশ্বাস করে, আমি যখন গাড়ি চালাই আমার কাছে মনে হয়, বা বা আমি সেতুতে উঠি মনে হয়। এখন কোন, যেমন পাহাড়ি এলাকায় যারা গাড়ি চালায়, হ্যাঁ, সে যদি সমতলে গাড়ি চালায় সে সে বলবে যে আমি যেন পাহাড়ি এলাকায় ওচা ওচা জায়গা দিয়ে যাচ্ছি, বা টিলার উপর দিয়ে যাচ্ছি, এমনটা মনে হয়। আর যে মানুষটা পাহাড়ি এলাকায় তেমন একটা গাড়ি চালায় না বা বাংলাদেশে গাড়ি চালায়, তার কাছে মনে হবে কি আমি যেন সেতুর উপর দিয়ে উঠতেছি, আমি যেন আম, মেয়র হানিফ বা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে উঠতেছি। এই যে উপরের দিকে উঠা, হ্যাঁ, এই উপরের দিকে উঠার একটা অনুভূতি বা একটা সেন্স তার মধ্যে কাজ করে। হ্যাঁ। যে সে মনে করে যে সবসময় উপরের দিকে উঠতেছি, সমতল জায়গা দিয়ে গাড়ি চালায় তারপরে সে উপরের দিকে উঠতেছি। তো এই ধরনের ড্রাইভার যদি আপনি রাখেন, হ্যাঁ, কোনো না কোনো সময় কিন্তু তার এই ডিলোশনটার কারণে আম, সে অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে। তাহলে আমরা যখন ড্রাইভার রাখবো, ড্রাইভারদের কিন্তু ডিলোশন গুলোর ব্যাপারে খুব খুব সুন্দরভাবে খোঁজ খবর রাখতে হবে যে তার মধ্যে ডিলোশন গুলো কোনটা আছে এবং কি পরিমাণ ডিলোশন আছে। প্রত্যেকের মধ্যে কম বেশি ডিলোশন থাকে। হ্যাঁ। যে আম, বারান্দায় গেলে ভূতে খায় ফেলাইবো, এটাও কিন্তু একরকম ডিলোশন। হুম। আমি যখন হাঁটি আমার পিছনে পিছনে কে যেন হাঁটে,
এটাও একটা ডিলোশন, এক প্রকার ডিলোশন। হ্যাঁ, আমার পিছনে পিছনে কেউ হাঁটে, হ্যাঁ আমি বসে আছি, আমার পিছনে বা আমাকে আমাকে কোন একটা কিছু দেখতেছে, সব সময় আমাকে চোখে চোখে রাখে, এটা হল কিন্তু ডিলোশন। তো অনেক রকম ডিলোশন আছে, সব রকম ডিলোশন গুলো কিন্তু আমরা শিখবো। আমরা 5টা পর্বে যতটুকু শিখতে পারি শিখবো, মোটামুটি 5টা পর্বে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে ধারণা দিয়ে দিতে পারবো। আর এই ডিলোশন গুলো যদি আপনারা খুব ভালোভাবে স্টাডি করেন তাহলে মাইন্ড বুঝে যাবেন যে মাইন্ড আপনাকে কোথা থেকে শুরু করা দরকার, কিভাবে শুরু করা দরকার, মাইন্ড মানে কি, মাইন্ডের কেস টেকিং মানে কি, ডিলোশন পড়লে বুঝতে পারবেন। বাকি বিষয়ে সহজ, শুধু ডিলোশনটাই কঠিন। দূরত্ব অনেক বেড়ে গেছে এমনটা বলে। আহ যেমন তার দাদা বাড়ি থেকে নানি বাড়ি মোটামুটি ধরে নেন 5 কিলোমিটার দূরত্ব। তো 5 কিলোমিটার দূরত্ব রিক্সা দিয়ে যেতে গেলে তার হয়তো আম, কত 50 টাকা বা 100 টাকা রিক্সা ভাড়া লাগবে, ধরে নেন 100 টাকা রিক্সা ভাড়া লাগবে। হ্যাঁ, 5 কিলোমিটারের দূরত্ব 100 টাকা রিক্সা ভাড়া লাগবে। উম, এখন তার কাছে অর্থাৎ যে আলোচ্য পেশেন্ট যে ডিলোশনে আক্রান্ত, তার কাছে মনে হবে যে গত বছর তো এই রাস্তাটা যেমন ছিল এখন তো রাস্তা মনে হয় বড় হয়ে গেছে। হ্যাঁ, এবং সে এটা বিশ্বাস করবে, ফিল করবে যে তার রাস্তাটা বড় হয়ে গেছে, তার রাস্তাটা বেড়ে গেছে। হ্যাঁ, এখন মনে হয় 6 কিলোমিটারের মতো লাগে। হুম, যে যদি বলে যে 6 কিলোমিটারের মতো লাগে তাহলে এটা ডিলুশন না, যদি বলে 6 কিলোমিটার হয়ে গেছে তাহলে ডিলুশন। অর্থাৎ যিনি ডিলুশনে আক্রান্ত সে 100% বিশ্বাস করবে যে এই এই বিষয়টা। হ্যাঁ, যে তার রাস্তাটা এখন 6 কিলোমিটার, আগে তো 5 কিলোমিটার, আমি আগে গেছি না, নানির বাড়ির রাস্তা আগে আমি চিনি না, আমি তো সব ছোটবেলা থেকেই যাই। তো আমার নানির বাড়ির রাস্তা তো 5 কিলোমিটার, এটা মাপা, কিন্তু এখন তো 6 কিলোমিটার হয়ে গেছে। যখন সে এই ধরনের কথা বলবে এবং এই কথাগুলো যখন বারবার বলবে বারবার বলবে বারবার বলবে, আপনার কাছে প্রুভড হবে যে তার মধ্যে এই প্রবলেমটা আছে, তখন তার জন্য কিন্তু 18টা মেডিসিন আছে, আপনারা আপনাদের রেপার্টরিতে গিয়ে মেডিসিন গুলো দেখতে পারবেন। তার আশেপাশের কোনো কিছুর অস্তিত্ব ছিল না, এটা একটা স্থান নিয়ে, স্পেস নিয়ে একটা ডিলোশন। হ্যাঁ, আশেপাশে কোনো কিছুর অস্তিত্ব ছিল না, এখন অস্তিত্ব হয়েছে। আগে যেমন আমি যেখানে বসা আছি এইখানে আম, আহ, আম, কি বলে আশেপাশে অনেক ভবন আছে, তারপর পাশে একটা মাঠ আছে, মাঠের পাশে গাছ আছে, একটা ক্লাব আছে। তো আমার কাছে যদি ফিলিং হয় যে এখন থেকে 5 বছর আগে এগুলো কিছুই ছিল না, এই জায়গায় কিচ্ছুই ছিল না, শুধু আমরাই ছিলাম, আমিই ছিলাম। এই চেম্বারটা আমি যদি যখন নিছি তখন আমিই ছিলাম, আর আশেপাশে কিছুই ছিল না। হ্যাঁ, এইরকম একটা মেন্টাল স্টেটে যদি আমি পৌঁছে যাই তাহলে আমরা আমরা এই ডিলোশনটাকে ধরে চিকিৎসা দিব। হুম, তো মোটামুটি আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টার মাঝখানে একটু গল্প বিরতি নেই আপনাদের সাথে, কারণ পড়াগুলো তো খুবই সূত্রকেন্দ্রিক পড়া। পড়াগুলো মজা লাগার মতো পড়া না, সূত্রকেন্দ্রিক পড়া। তো তো আম, এই যে আমরা এতক্ষণ পড়লাম, এই পড়ার মধ্যে কি বুঝলাম, বা মানে আপনারা এই পড়াগুলো ধরতে পারতেছেন কিনা, বা আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা, একটু একজনে বলেন তো শুনি। স্যার, এটা তো হইলো অঙ্কের সূত্রের মতো। এটা আপনার পড়া বুঝতে পারছি, কিন্তু এই সূত্রগুলো তো মুখস্থ করতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে, এরকম একটা ব্যবস্থা না করলে তার হবে না স্যার। হ্যাঁ, এই সূত্রগুলো আমাদের ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি বইয়ে ডিলোশন নামক একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্ট। শুধু খালি আপনি রিডিং পড়বেন। সকালে এখানে 600 প্লাস ডিলোশন দেওয়া আছে, 600 প্লাস ডিলোশন সকালে যদি একবার রিডিং পড়েন হয়তো দেখা যাবে যে 40 মিনিটের মতো সময় লাগবে, আবার বিকালে একবার রিডিং পড়বেন, এইভাবে 1 মাস যদি সকাল বিকাল রিডিং পড়েন প্রত্যেকটা ডিলোশন আপনার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকবে। হ্যাঁ, রোগীর সিমটম গুলোকে আপনি কিন্তু খুব ভালোভাবে নিতে পারবেন 1 মাসে। আপনি মাইন্ডের অনেক কিছু 80% শিখে যাবেন যদি শুধু
একটাই টার্গেট, সেটা হলো ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথির ডিলোশন অংশটা সকালে একবার রিডিং পড়বেন, বিকালে একবার রিডিং পড়বেন। সেখানে খুব সুন্দর করে বাংলা অর্থ দেওয়া আছে, পাশাপাশি ইংলিশ দেওয়া আছে। বাংলা এবং ইংলিশ দুইটাই পড়বেন, তাহলে কি হবে, বাংলা এবং ইংলিশ দুইটা আপনাদের আয়ত্তে চলে আসবে। এভাবে শিখেন, ইনশাল্লাহ 1 মাসে শিখে ফেলতে পারবেন। ডিলেশন নামে একটা চ্যাপ্টার না মাইন্ডের মধ্যে চ্যাপ্টার স্যার এটা? মাইন্ডের ভিতরে ডিলোশন নামে, মারফিতে কিন্তু ডিলোশন আলাদা ছিল, ডিলোশন নামে চ্যাপ্টারটা আলাদা আছে। না, আমি মার্কেট থেকে খুঁজতেছি না, আমি খুঁজতেছি ডেইলি অফ স্টাডির থেকে। হ্যাঁ, ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি বইয়ের মধ্যেই ডিলোশন নামে আলাদা একটা বিষয় আছে। আমি আপনাদেরকে দেখে বলতেছি এটা কত পৃষ্ঠায়। ডিলুশন হলো 535 পৃষ্ঠা। 535 পৃষ্ঠা যদি আপনি বইয়ের সামনে থাকেন খোলেন। হ্যাঁ, বইয়ের সামনে স্যার। আমি স্যার বইটা কিভাবে পাবো স্যার? বইটা আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিলে কুরিয়ারে পাঠিয়ে দিবে। হ্যাঁ স্যার, পাইছি। স্যার আমাদের জন্য স্যার কত দাম স্যার এটা? এটা 900 টাকা। এটা অনেক বড়, এখানে প্রায় 18,000 সিমটম দেওয়া আছে, এক পাশে বাংলা আর এক পাশে ইংলিশ। স্যার এর আগে যেটা পড়াইছিলেন আমাদের ওইটাও কেস টেকিং এর একটা ওইটাও কি এটার মধ্যে আছে, এই ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথির মধ্যে? হ্যাঁ হ্যাঁ আছে। পোলারিটি অ্যানালাইসিসের যে কেস টেকিং ডেইলি স্টাডিতে আছে। আছে না? আচ্ছা, 617টা মূল রুব্রিক আছে ডিলোশনের। হ্যাঁ, এই 617টা ডিলোশন যদি আপনারা মুখস্থ করা দরকার নাই, অর্থাৎ ডিলোশনে কি বলতে চাইছে এবং ফিলিংস গুলোকে যদি আপনি প্রতিদিন সকালবেলা একবার পড়েন এবং বিকালবেলা একবার পড়েন, 1 মাস এভাবে যদি পড়েন, তাহলে ফিলিংসটা আপনার ভিতরে মনে থাকবে। হ্যাঁ, তো যখনই মনে থাকবে আপনি দুই ভাবে, মানে বাংলাটাও পড়বেন, ইংলিশটাও পড়বেন। আমি একটু পড়ি আপনাদের সাথে, এটাকে ওপেন করে। যেমন মাঝে একটু ডিসক্রিপশন স্যার, আপনার অ্যাসিস্ট্যান্টের নাম কি, ওনার নাম্বারটা একটু কাইন্ডলি একটু দিয়ে দিন, আমি জানি না আর কি এর আগে, এই কারণে। হ্যাঁ, লিখেন আপনারা যারা লিখতে চান, 01978789393 9494 আমার কাছে থাকে, 9393 আমার অ্যাসিস্ট্যান্টের কাছে থাকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আরেকবার বলেন। 0197878 78 93 01978789393। জি স্যার, ওনার নাম? ওনার নাম আকরাম হোসেন। আচ্ছা, আমি ডিলোশন গুলো আমাদের বইয়ে যেভাবে আছে এইভাবে আমি একটু পড়ি। বইয়ে আছে, যেমন 1 নম্বর ডিলোশনটা এইভাবে পড়া আছে: উদর স্খলিত হয়েছে, পাকস্থলী গিলে ফেলেছে, অন্ডস্থলী ফুলে গেছে। এটার ইংরেজিটা হলো অ্যাবডোমেন ইজ ফলিং ইন, হিজ স্টমাক ডেভাউরড, হিজ স্ক্রুটাম সোলেন। তাহলে আপনি ইংলিশে বাংলায় পড়লেন, পাশাপাশি ইংলিশেও পড়বেন। তখন আপনার খুঁজে বের করতে সহজ হবে। আপনি যদি মুখস্থ করেন তাহলে মুখস্থ বেশি করতে পারবেন না, হয়তো 100টা মুখস্থ করতে পারবেন, বাকিগুলো কিন্তু ভুলে যাবেন। মুখস্থ করার দরকার নেই, আপনার এখানে কথার ফিলিংস গুলো ধরতে হবে। এবং এই ফিলিংস এর সাথে রোগীর ফিলিংসটাকে মিলাইতে হবে। এবং আপনি যদি সিমটমের ফিলিংস গুলোকে যদি বারবার পড়েন, সিমটমের ফিলিংস গুলো বারবার পড়তেছেন, যখন রোগী আসবে, রোগী কথা বলবে, তখন এই সিমটমের ফিলিংস গুলোর সাথে রোগীর ফিলিংসটা যখন টিউন হয়ে যাবে, তখন আপনার ব্রেনে ঢুকবে এটা তো আছে। এই যে এটা তো আছে, এটা অমুক জায়গায় আছে, এই ফিলিংসটাই দরকার। যেমন একটা উদাহরণ দেন তো স্যার এটার সাথে মিলাইয়া, যেমন একটা উদাহরণ দেন তো স্যার এটার সাথে মিলাইয়া। আচ্ছা, এটা একটা কঠিন সাবজেক্ট, এটা আপনি বছরে জীবনে একটা পেশেন্ট পান কিনা সন্দেহ আছে, কিন্তু বিদেশে আছে এমন যেটা সহজ সেরকম একটা উদাহরণ দেন স্যার। দ্বিতীয় ডিলুশনটা বিদেশে আছে এমনটা মনে করে।
হ্যাঁ, এখন কোন একটা মানুষ আহ দেশেই আছে, বাংলাদেশেই আছে, কিন্তু তার কাছে যদি মনে হয় সে বিদেশে আছে, আহ তাহলে তার কাছে বা বাংলাদেশে থাকার ধরুন অনেকে গ্রাম থেকে ঢাকাতে আসছে, বিদেশে আছে, এমনটা ফিলিংস তার মধ্যে হতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, নিজের এলাকায় আছে তারপরেও সে মনে করে বিদেশে আছে, অথবা গ্রাম থেকে ঢাকা শহরে আসছে, আসার পরে সে 6 মাস হয়ে গেছে, তারপরে এই পরিবেশের সাথে মানায় নিতে পারতেছে না, তার মধ্যে ফিলিংস হচ্ছে যে সে বিদেশেই আছে এবং সে এখানে মন টিকাইতে পারেনি, বারবার সে গ্রামে চলে যায় এবং তার মধ্যে এই ফিলিংসটা বারবার চলে আসে যে সে বিদেশে আছে। তো এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা যদি সে কোনো রোগী ডাক্তারের কাছে এসে বলে যে আমি তো ঢাকা শহরকে আমি এখনো আসলে মানায় নিতে পারিনি, আমার কাছে মনে হয় যেন আমি বিদেশে আছি, বিদেশে আছি, হুম, তখন কিন্তু আপনি এই রুব্রিকটাকে নিতে পারবেন, এখানে একটাই মেডিসিন আছে। তো কিম্ভূত কিমাকার হাস্যকর, এটা হলো 3 নাম্বার ডিলোশন। তো 3 নাম্বার ডিলোশন কিম্ভূত কিমাকার হাস্যকর, এইটা দিয়ে আমরা বুঝলাম কি? এটা দিয়ে আমরা বুঝলাম যে কোনো একটা পাগল রাস্তা দিয়ে হেঁটে যায়, তার এই এই নাকের মধ্যে একটা নাক ফুল লাগাইছে, মানুষ, ছেলে মানুষ কিন্তু একটা নাক ফুল লাগাইছে, আহ তারপর এখানে একটা কালি লাগাইছে, হ্যাঁ, তার সুন্দর চেহারাটা এইভাবে বেঁকা করে রাখছে, মানে একটা সার্কাসের জোকারের মতো। কিম্ভূত কিমাকার একটা চেহারা ধারণ করছে সে। হ্যাঁ, এবং এইটা নিয়ে সে রাস্তা দিয়ে হাঁটে, অথচ সে সে এখন থেকে 5 বছর আগেও একটা ভদ্রলোক ছিল, ভদ্র মানুষের মতো চলতো, কিন্তু এখন তার চেহারাটাকে কিম্ভূত কিমাকার করে ফেলছে। এই যে কিম্ভূত কিমাকার করে ফেলছে, এটাই তার ইন্টারনাল ডিলোশন এবং এইটাই তার মেন্টাল স্টেট। হ্যাঁ, তো এই স্টেট গুলো যতদিন পর্যন্ত আপনারা চর্চা না করবেন বা আমরা চর্চা না করবো, ততদিন কিন্তু ভালো ডাক্তার হইতে পারবো না। হ্যাঁ, গতানুগতিক লেখাপড়ায় আমরা কখনো ভালো ডাক্তার হইতে পারবো না। গতানুগতিক লেখাপড়ায় আমরা হতাশ হব। হ্যাঁ, যেমন কিরকম হোমিওপ্যাথি কলেজগুলো, কলেজে যখন স্টুডেন্টরা পড়ে তারা সবাই চিন্তা করে যে আমি অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার হব, অবশ্যই আমি হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি ডাক্তার হব এবং আমি খুব খুব কিছু করে ফেলবো। যখন বাস্তব লাইফে যায় তখন কিছুদিন ট্রিটমেন্ট করার পরে, রুগীকে ওষুধ দেওয়ার পরে, তখন দেখা যায় যে রুগীকে একটা মাত্র ওষুধ সে দিতে পারতেছে না। কেন দিতে পারতেছে না? সে তো পড়ছে শুধু গল্পগুলো, ম্যাথমেটিক্যাল গল্পগুলো। তো ম্যাথমেটিক্যাল গল্পের সাথে রুগীর সাথে কখন মিলবে? যেটা মিলে তো আলহামদুলিল্লাহ, মিলে গেলে ভালো। যেগুলো মিলতেছে না সেগুলো কিন্তু সে মিলাইতে পারতেছে না। মিলাইতে না পারার কারণে সে ভুল ওষুধ দিচ্ছে, রুগী ভালো হচ্ছে না, রুগী সে কৌশলে ফেল করতেছে, রুগী যখন ভালো হচ্ছে না তখন সে হতাশ হচ্ছে। তো যখনই সে হতাশ হচ্ছে তখন তার এখানে এন্ট্রি করতেছে এই যে ওষুধ কোম্পানির এসআররা, হ্যাঁ, যারা ধরেন হয়তো ভালো ডাক্তারও না, হয়তো এইচএসসি পাস করছে, ওষুধ কোম্পানির এসআররা ঢুকে তাকে বুঝাচ্ছে যে স্যার আমাদের এই প্রোডাক্টটা আছে, যদি কারো পেটে গ্যাস হয় তাহলে দিবেন, সাথে সাথে তার ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, তো এই প্যাটেন্টটা আপনি রাখেন। তখন সে কি করবে? সে তো রোগীকে র্যান্ডমলি চিকিৎসা করে ভালো করতে পারতেছে না। হুম, সে ওই প্যাটেন্টের সাহায্য নিচ্ছে, আস্তে আস্তে সে প্যাটেন্ট ডাক্তার হয়ে যাচ্ছে, অথচ সে হোমিওপ্যাথি কলেজের একজন প্রফেসর অথবা প্রিন্সিপাল, সে কিন্তু সে প্যাটেন্ট ডাক্তার হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? হয়ে যাওয়ার মেইন কারণ হলো অজ্ঞতা, অর্থাৎ সে প্রপার ট্রিটমেন্টে প্রপার ঔষধ নির্বাচন করতে পারে নাই বলেই একটা সময় পরে হতাশা থেকে সে প্যাটেন্ট ডাক্তার হয়ে যাচ্ছে। এবং এই বিষয়টা র্যান্ডমলি 99% হোমিওপ্যাথি ডাক্তারের ব্যাপারেই এই ঘটনাটা ঘটতেছে। তো যেহেতু এই ঘটনাটা 99% ডাক্তারের ক্ষেত্রে ঘটতেছে, সেহেতু আমাদের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আপনি কখনো ভালো ডাক্তার হইতে পারবেন না। 99% মতো একজন হয়ে যাবেন। তো প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নিজেকে ঊর্ধ্বে উঠাইতে হলে আপনাকে আমাকে অবশ্যই এই যে সাবজেক্ট গুলো একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে এবং এই সাবজেক্ট গুলোর উপরে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনি ভালো ডাক্তার হইতে পারবেন, মানুষের মেন্টাল স্টেট গুলোকে ধরতে পারবেন। 4 নাম্বার
এটা হলো নির্যাতিত হচ্ছে, অ্যাবিউজড বিং, এটা একটা ডিলুশন। তো এই অ্যাবিউজড বিং, এটা 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 বইয়ে দেওয়া আছে। তো অ্যাবিউজড বিং কি? ফ্যামিলিতে বিশেষ করে আম, উম, বিশেষ করে শাশুড়িরা মনে করে যে ছেলের বউ দ্বারা সে অ্যাবিউজড হচ্ছে, আবার ছেলের বউরা মনে করে শাশুড়ি দ্বারা সে অ্যাবিউজড হচ্ছে। হুম। এবং যদি সে সত্যি সত্যি অ্যাবিউজড হয় সেটা তো রিয়েল। রিয়েল অ্যাবিউজড, কেউ যদি রিয়েল অ্যাবিউজড হয় সে সেটা বলবে, এটা স্বাভাবিক, এটা বলাটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি রিয়েল অ্যাবিউজড না হয়ে মনের সন্দেহবশত বা মনের ভিতর থেকে যদি সে এটাকে ফিল করতে থাকে যে না আমি অ্যাবিউজড হচ্ছি, হুম, তাহলে এটা একরকম ডিলোশন, এটা একরকম মানসিক প্রবলেম। এবং এই অ্যাবিউজড বিং, এ ব্যাপারে 7টা ওষুধ রয়েছে। যারা নিজেরা নিজেদেরকে মনে করে অ্যাবিউজড না হওয়ার পরেও সে মনে করে যে সে অ্যাবিউজড হচ্ছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এগুলোকে ধরতে হবে, ধরার জন্য স্টাডি করতে হবে, এবং স্টাডি খুব সহজ করে দেওয়া হয়েছে ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি বই। আপনারা এই বইয়ের মধ্যে যে তত্ত্বগুলো দেওয়া আছে, বইটা পড়ার কৌশল, এই কৌশল অনুসারে বইটাকে স্টাডি করবেন। এবং যেহেতু বইটা মৌলিক বই, পড়তে গেলে ঘুমে ধরবে, কিন্তু তারপরেও কষ্ট করে স্টাডি করবেন, আশা করি ভালো ডাক্তার হইতে পারবেন। হুম। তো যাই হোক, গল্পের পর্ব শেষ করলাম। এবার আমাদের সাবজেক্টে আবার ফিরে যাই। আচ্ছা, স্থান সম্পর্কে মোটামুটি ধারণা দিতে পারছি, এবার মাত্রা সম্পর্কে কিছু ধারণা দেই, দিয়ে আমরা ক্লাসটাকে শেষ করে ফেলবো। হ্যাঁ, সবকিছু তো পড়ানো, মানে আমরা যারা ক্লাস নেই, হ্যাঁ, সবকিছু একবারে শেষ করে লাইন বাই লাইন শেষ করা তো কঠিন, বা সময় ওইভাবে পাওয়া যায় না। কিন্তু একটা মৌলিক ধারণা আমরা দিয়ে দিতে পারি। স্থান সংক্রান্ত ধারণাটা দিলাম। এবার মাত্রা, মাত্রা কি? মাত্রা হলো যেমন আমার হাতে এখন একটা স্কেল দেখতেছেন, এই স্কেলটা, স্কেলের মাত্রা হয়েছে 12 ইঞ্চি বা 1 ফুট। তাই একটু মাথায় আরো 1 ইঞ্চি বেশি আছে, হ্যাঁ, মাথার এই অংশটা। তো 1 ফুটের একটা স্কেল, ঠিক না? এটা একটা মাত্রা। মাত্রা কি? 1 ফুট। স্কেলটা কিন্তু অবজেক্ট, 12 ইঞ্চি, 12 ইঞ্চি। স্কেলটা অবজেক্ট, কিন্তু মাত্রাটা কি? এই যে লম্বা, এই যে মানে সাইজ, এই সাইজটা হলো মাত্রা। এবার এই সাইজ নিয়ে কথা হবে, মানুষের সাইজ নিয়ে যে ডিলুশন হয় সেই ডিলুশন নিয়ে আলোচনা হবে। তো তার কাছে মনে হয় সব কিছু ছোট হয়ে গেছে, এবং সেটা ফিল করে সবকিছু ছোট হয়ে গেছে। আগে তো সবকিছু স্বাভাবিক ছিল, এখন সবকিছু ছোট হয়ে গেছে। হ্যাঁ, ডিমিনিস্ট, এখানে যে জিনিসটা দেখবেন যে শেষে HED থাকে, সেটা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো পেশেন্টের একটা ফিলিং হলো সবকিছু ডিমিনিস্ট হয়ে গেছে, ডিমিনিস্ট হয়ে গেছে, অর্থাৎ সবকিছু ছোট হয়ে গেছে। আগে ছিল স্বাভাবিক, এখন ছোট হয়ে গেছে। এই ফিলিংসটা যদি কারো মধ্যে আসে, ফিলিংসটা কিন্তু যে যে ডিলোশনে আক্রান্ত, সে তার ডিলোশন কখনো লুকায় রাখতে পারে না। হুম। ডিলোশনের পেশেন্ট ডিলোশনটাকে সে বহিঃপ্রকাশ ঘটায় দিবে কোনো না কোনো ভাবে। সে তার ফ্যামিলির কাছে, তার কাছের মানুষের কাছে, তার বন্ধুর কাছে সে কথাগুলো বলবে যে সবকিছু ছোট হয়ে গেছে, এবং কথায়, মানে কথার ফাঁকে সেগুলো বলে ফেলবে। হুম। এখন ডাক্তার রোগীর কাছ থেকে এই বিষয়গুলো বের করা কঠিন। অনেক সময় ডাক্তারের কাছে আইসা এই ধরনের কথা অনেক সময় বলে না, বা এগুলোকে চাপা দিয়ে রাখে। তো এই জন্য আপনি ডাক্তারের সাথে এবং রোগীর সাথে, আমরা একজন ডাক্তার হিসেবে রোগীর সাথে ফ্রেন্ডলি মিশবো, রোগীকে সময় দিব, রোগীর সাথে গল্প করব, হ্যাঁ, ফ্রেন্ডলি মিশবো। তো প্রথম দিন আমি একটা ওষুধ দিলাম, হয়তো তার ডিলোশনটাকে আমি ধরতে পারি নাই, ফ্রেন্ডলি একটা সুসম্পর্ক তৈরি করলাম। তো এই সুসম্পর্কের ভিত্তিতে যখন দ্বিতীয়বার পেশেন্টটা আসবে, তখন এই যে ফ্রেন্ডলি মিশলাম, এই ফ্রেন্ডলি মিশার কারণে তার ডিলোশনটা চলে আসবে, বা ডিলোশনটা আপনি ধরে ফেলতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় ডিলোশনটা মাত্রা নিয়ে, যখন সে লম্বা ও উঁচু হয়
তখন ঘরের সবকিছু ছোট হয়ে যায়। Diminished, everything in Rome is diminished while she is tall and elevated. টেল মানে লম্বা, এলিভেটেড মানে উঁচু। সে যখন লম্বা হয় বা উঁচু হয়, যেমন আমি বসলাম, বসা অবস্থায় আছি, এখন দাঁড়াইলে আমি কি হব, লম্বা হলাম বা আমি উঁচু হলাম। তো আমি যখন দাঁড়াইলাম তখন আমার টেবিলটা মনে হবে যে আমার টেবিলটা ছোট হয়ে যাচ্ছে। এই ফিলিংসটা, এবং এই ফিলিংসটা একটা সময় পরে, প্রথমে তো হলো মনে হওয়া, তারপরে একটা সময় পরে আমি বিশ্বাস করতে শুরু করব যে হ্যাঁ, আমি যখন দাঁড়াই তখন টেবিল ছোট হয়ে যায়। এই ফিলিং, এই স্টেটটা আমাকে ধরতে হবে। এবং স্টেটগুলোকে অতিরঞ্জিত ব্যাখ্যা করা যাবে না। হ্যাঁ, কারণ এই স্টেটগুলো কিন্তু ব্যাখ্যা করে প্রুভিং হয় নাই। এই স্টেটগুলো যেমন আছে, রুগী যেই ভাষায় কথা বলছে, রুগীর ভাষায় এটাকে প্রুভিং করা রেপার্টরিতে চলে আসছে। হ্যাঁ, যখন কোনো একটা রুগীকে ঔষধ দেওয়া হলো প্রুভিং এর জন্য, কোন একটা মানুষকে, সুস্থ মানুষকে, তখন সে যে ভাষাটা দিচ্ছে, সে সেখানে সাহিত্যিক বা ব্যাখ্যামূলক কোনো ভাষা কিন্তু সেখানে সে ইউজ করে নাই। সে যে ভাষাটা এখানে ইউজ করছে ডাক্তারের কাছে আইসা, সে তার পরিবর্তনটা যেটা বলছে যে আমার মধ্যে এই পরিবর্তনটা হয়েছে, আমি আগে তো সবকিছু ঠিক ছিল, এখন আমি যদি বসা থেকে দাঁড়াই, আমার কাছে আমি যতই উঁচার দিকে উঠি, মনে হয় আমার টেবিলটা ততই ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ফিলিংসটা আমার মধ্যে তৈরি হয়েছে, এটা কিন্তু আমার আগে ছিল না। আমি যখন প্রুভিং করতেছি এই ফিলিংসটা তৈরি হয়েছে। তো ডাক্তার এই ফিলিংসটাকে রোগীর ভাষায় লিখে দিয়েছেন। হ্যাঁ, রোগী কিন্তু কোনো সাহিত্যিক না, তো রোগীর ভাষায় লিখে দিয়েছেন। তো এই সরল সহজ ভাবে যেই 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 মিনিংটা, যেই ফিলিংটা একটা রুব্রিকের মধ্যে আসে, সেই মিনিং এবং সেই ফিলিংটাই নিতে হবে। এখানে ব্যাখ্যা করে নতুন ফিলিং দাঁড় করানোর কোনো প্রয়োজন নাই। দাঁড় করালে আপনি কিন্তু গভীর সমুদ্রে হারিয়ে যাবেন এবং এমন চোরাবালিতে ঢুকে যাবেন সিমটমের, যে সিমটমের চোরাবালি থেকে ফিরে আসতে পারবেন না। হয়তো যে কয়টা আপনাকে মুখস্থ করায় দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই কয়টার ভিতরে আপনি সেই বিষয়গুলোর ভিতরে আবর্তন করতে পারবেন, নিজের জ্ঞানকে কিন্তু বড় করে ঢেলে সাজাইতে পারবেন না। আচ্ছা, delusions enlarged distance are, ডিস্টেন্স কিরকম, ধরেন আমি এখানে বসে থেকে আমি কিন্তু শাপলা চত্বরের শাপলাগুলো, বা আমি আমার চেম্বার থেকে বের হলে শাপলা চত্বরের শাপলা দেখতে পাই, মতিঝিলের। তো এখন আগে আমার কাছে মানে এই যে ডিস্টেন্সটা যেমনটা স্বাভাবিক হওয়া দরকার তেমনটাই আমার কাছে আছে। তা আমার কাছে যদি এমনটা মনে হয় যে ডিস্টেন্সটা অনেক বড় হয়ে গেছে, এনলার্জ মানে হলো স্বাভাবিকের থেকে বড়। হ্যাঁ, তো আমার কাছে যদি মনে হয় 5 বছর আগে তো এখানে দাঁড়াইলে শাপলা চত্বরের শাপলা যেতটুকু দূরে ছিল, এখন তো অনেক দূরে চলে গেছে শাপলাটা। তো এই যে এই ফিলিংসটা যদি কারো মধ্যে আসে সত্যি সত্যি, কারণ শাপলা, এখন আমি যেখানে দাঁড়াইছি 5 বছর আগে তো আমি সেখানেই দাঁড়াইছিলাম। হ্যাঁ, তারপরে 5 বছর আগে তো শাপলাটা সেখানেই ছিল, এখনো সেখানেই আছে, কিন্তু এই যে ফিলিংস এর মধ্যে পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে, এখন আগের থেকে অনেক দূরে চলে গেছে শাপলাটা। তাহলে সাধারণ সেন্স এটা নেওয়া উচিত না, কিন্তু যেহেতু পেশেন্টের সমস্যা আছে, ডিলুশন আছে, তার এটা আমরা সিমটম হিসাবে নিব। আচ্ছা, লেখার অক্ষরগুলো যদি এনলার্জ লেটার্স, হ্যাঁ, লেখার অক্ষরগুলো যদি বড় হয়ে যায় এবং অর্থাৎ যেটুকু আমরা ধরেন 12 ফন্টে লিখলাম, 12 ফন্টে লিখলে একটা লেখা যে সাইজের হওয়া উচিত, হ্যাঁ, আগে এই সাইজেরই ছিল, এখন আমার কাছে মনে হয় যেন 20 ফন্টে আছে, 20 ফন্টে হয়ে গেছে, তাহলে এনলার্জড হয়ে গেছে। তো এটা একটা ডিলোশন।
তো এনলার্জ অবজেক্ট আর লেখা বুঝলাম অবজেক্ট গুলো প্রত্যেক বিষয়, যেমন আমার ল্যাপটপে একটা অবজেক্ট, আমার স্কেল, আমার টেবিল, আমার বই, আমার চেয়ার, আমার লাইট সবকিছুই যেন এনলার্জ হয়ে গেছে, আগের থেকে বড় হয়ে গেছে। হ্যাঁ, তো ডিলোশন এটা পড়লাম। আচ্ছা, এখানে হলো এক্সপেন্ডিং পাসার্স বাই আর এক্সপেন্ডিং। পাসার্স বাই মানে হলো যারা পায়ে হেঁটে হাঁটাচলা করে তারা। এখানে এক্সপেন্ডিং মানে হলো ছড়িয়ে পড়া, অর্থাৎ অর্থাৎ পেশেন্ট মানুষ রাস্তার দিকে তাকায় যখন দেখে মানুষ পায়ে হাঁটতেছে, তার কাছে একটা ফিলিং হয় যে এই মানুষ নানান প্রান্তে ছড়িয়ে পড়তেছে, নানান প্রান্তে ছড়ায় যাচ্ছে মানুষ। হ্যাঁ, তো এই এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা যদি তার মধ্যে বারবার আসে এবং যখন এটা সে ব্যাপকভাবে বলতে থাকবে, তখন আমরা এই সিমটমটাকে, ডিলোশনটাকে নিতে পারি। আচ্ছা, এইটা কিন্তু তার যদি মাথা ঘোরায়, কনকমিটেন্ট হিসাবে এই ডিলোশনটা আসে। যখন তার মাথা ঘুরে তখন মানুষগুলোকে অনেক বড় আকারে দেখা যায়, চারপাশের বিষয়গুলো অনেক বড় আকারে দেখে, সবকিছু সরু ও সংকীর্ণ। এটা পড়ি, ন্যারো এভরিথিং সিমস টু। তার ঘরের ভিতরে ঢুকছে, তার কাছে মনে হয় ঘরটা খুব ছোট এবং সংকীর্ণ, আমার তো এটার ভিতরে জায়গাই হবে না। আর ন্যারো বলতে ছোট না, ন্যারো বলতে হলো সংকীর্ণকে বোঝানো হয়। হ্যাঁ, সরুকে বোঝানো হয়। যেমন আমি এত বড় ঘরের ভিতরে আছি, এই ঘরের ভিতরে তো আমারই জায়গা হবে না, ন্যারো হয়ে গেছে, খুব খুব আটসাটে হয়ে গেছে, এই আটসাটে পরিবেশটা ভাল লাগে না। হ্যাঁ, আরো বড় বড় ঘর হওয়া উচিত। হ্যাঁ, তো এই যে একটা ফিলিং, সবকিছু ন্যারো বা সরু বা আটসাটে হয়ে গেছে, এই ফিলিংটা বুঝতে হবে। তাহলে মনে হয় আমি মাত্রা সম্পর্কে একটা ধারণা দিতে পারছি, এই ধারণাটা দিলাম। তারপরে আগামী ক্লাসে আমরা শরীর সংক্রান্ত বিষয়গুলো পড়বো, যেমন শরীর বড় হয়ে যাওয়া, শরীর কমে যাওয়া, শরীর বিভক্ত হয়ে যাওয়া, শরীরের রং, শরীরের গঠন, এই কয়েকটা বিষয় নিয়ে যদি ডিলোশন তৈরি হয়, সেই ডিলোশন গুলো কেমন হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার দিন আমরা ক্লাস করব। আজকে এই পর্যন্তই। স্যার এর আগেরটা কি যেন বলছেন, আমি একটু ওয়াশরুমে গেছিলাম, আমি মানে ওই মাত্রার আগে সান না কি যেন বলছেন, ওটার এক মিনিট একটু কথাটা একটু মাত্রার আগে কি বলছিলাম? স্থান, স্পেস। ন্যারেশনের কথা বলছিলেন। হ্যাঁ, মাত্রার আগে হলো স্পেস। আজকে আমরা দুইটা সাবজেক্ট পড়ছি, স্পেস আর ডাইমেনশন, মাত্রা। আচ্ছা স্যার, তাহলে স্যার এইগুলো একটু অনলাইনে মানে এসে দিয়ে দিয়েন আর কি, ইনশাল্লাহ আমরা। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলোকে সুন্দর করে সাজাচ্ছি। হ্যাঁ, এগুলো আরো সুন্দরভাবে পাবেন। কেস টেকিং এর জন্য আমরা ইসে দেখলাম, নোটিশে দেখলাম যে 7 তারিখে একটা মিটিং হবে, ওই এগুলো এইটাই কি সেটা যে এই বাংলায় সাজাচ্ছেন রেপার্টরি গুলো, এটাই সেটা নাকি? 7 তারিখে মিটিং কবে? এখানে স্যার এই যে আমাদের রেপার্টরির উপরে, এটা কি 7 তারিখ একটা ইয়া আপনি এই ইসে না, দিয়েছেন এটা নাকি? আমি দেই নাই। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় অন্য জায়গা থেকে। আসসালামু ঠিক আলাইকুম আছে, স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এগুলো কি আমাদের জন্য এখন কি মানে কাজে লাগবে স্যার? এইগুলা কি এখন আমরা যে আপনি কইলেন যে ডেইলি স্টোর হোমিওপ্যাথি গাইড, এটা কি এখন আমরা পড়ি স্টাডি করতে পারি? অবশ্যই। স্যার আরেকটা যে বই দেখলাম যে কিনুট স্যার, এই বইটা, এই দুইটা বই, কিনুটের প্রাইস কত? এটা কিনোট, যদি বুঝলাম যে দুটো একসাথে হোসাইনি কিনতে। কিনোট শিখলে ম্যাথমেটিকা ভালো শিখতে পারবেন। আর ডেইলি স্টাডি অফ আমি বললাম যে হোমিওপ্যাথি, আনলে এই দুইটা বই একসাথে আনবো আর কি। হলে রেপার্টরি ভালো শিখতে পারবেন। এই দুইটা দুই কাজের জন্য ব্যবহার হবে। আরেকটা বই করতেছি যে কেস টেকিং, এখন যেগুলো আপনাকে পড়াচ্ছি এগুলো কেস টেকিংটাকে সুন্দর করে সাজায় দেওয়ার ইচ্ছা। হয়তো সময় লাগবে, এটা অনেক বড় কাজ। যে রোগীর কাছ থেকে কি প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তর কি হইতে পারে, উত্তরের এগেইনস্টে কি রুব্রিক হইতে পারে,
এই বিষয়টাকে এইটাই এই স্যার, এই এইটাই তো আগে- বেশি দরকার স্যার আমাদের। স্যার এটা খাতা- আর এটাই তো বেশি দরকার মানে কেস টেকিং থেকে রেপার্টরিতে যে আমরা যে ওষুধ ট্রেন এইটাই তো স্যার আমাদের এইটা স্যার কবে পাবো আমরা এই এটা বইটা? করতেছি, কাজ করতেছি। এই যে আপনি যেভাবে আমাদেরকে দেখাইলেন আজকে যতটুকু দেখাইছেন, এইভাবে যদি আমরা রোগীদের মধ্যে মানে ইয়ে করতে পারি তাহলে তো আমরা অনেক কিছু আলহামদুলিল্লাহ ইয়ে করতে পারবো আর কি। এটা বই আকারে করবেন না স্যার? হ্যাঁ, ইনশাল্লাহ বই আকারে করব। এবং স্যার এটা হোসাইনি কি নোটটা এটার প্রাইস কিরকম? হোসাইনি কি নোট মাত্র 500 টাকা। 500 টাকার বিনিময়ে আপনি একটা ছোট্ট বই পাবেন 180 পৃষ্ঠার, প্লাস একটা ই বুক পাবেন। ই বুকে প্রায় 5000 পৃষ্ঠা। এই ই বুকের মধ্যে আপনি 242টা ঔষধের অনেকগুলো বই, বাংলা এবং ইংলিশ বই পড়তে পারবেন। তাহলে এই কেস যেমন টেকিং বইটা কতদিন পরে পাবো আমরা ইনশাআল্লাহ? এটা হইতে পারে 2 বছরও লাগতে পারে। কাজ করতে গিয়ে বুঝতেছি জিনিসটা কত বড়। তাহলে এটা তো অনেক ভালো লাগছে আপনি যে ক্লাস করাইছেন স্যার। তাহলে স্যার যতটুকু করেছেন অতটুকু আমাদেরকে আপাতত দিয়ে দেন, মানে অনলাইনে পাণ্ডুলিপি কি দেওয়া যায় বলেন? পাণ্ডুলিপি না, এই যে আপনি পাণ্ডুলিপি না। মানে এই যে আজকে যা পড়াইলেন আর কি সেটা বলতেছি আর কি। আজকে এবং হ্যাঁ, গত এগুলো ক্লাসে এগুলো ইসের মধ্যে পাবেন। এই যে এটাকে আমরা কেস টেকিংটাকে ই বুক করবো, তো ওই ই বুকটার ভিতরে পাবেন। স্যার রেকর্ডিং অফ করবো স্যার? হ্যাঁ, অফ করে দেন।